দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যে মিডিয়ারা এবং মিডিয়া ব্যক্তিরা, সাংবাদিকরা সবসময় সহযোগিতা করেছে, তার মধ্যে মারুফা অন্যতম বলে আমি মনে করি। সকাল, দুপুর, সন্ধ্যা, রাত, মাঝরাত যখনই ডেকেছি, কেউ গুম হচ্ছে, কারো খুনের খবর পাওয়া যাচ্ছে, কারো হাত পা ভেঙে দিচ্ছে, এই লেগেই ছিল 16-17 বছর ধরে হাসিনার আমলে। তখন আমাদের একমাত্র অবলম্বন ছিল মিডিয়ার সাথে কথা বলা এবং বিষয়গুলো জানানো। সেই ক্ষেত্রে অনেক ভয়ভীতির মধ্যেও আমাদের সংবাদ মাধ্যম, আমাদের মিডিয়ার সাংবাদিকরা যে গুরুদায়িত্ব পালন করেছেন, এই জন্য তাদের সবাইকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এখানে যারা যুক্ত হয়েছেন এবং এই অনুষ্ঠানটি করছেন, আমাদের তার মধ্যে আতিকুর রহমান রুম্মন, সেও একজন সাংবাদিক এবং অত্যন্ত সংস্কৃত মনা। ওর সাথে আমরা বিএনপি পরিবারে যুক্ত হয়ে ঢাকা সহ নানা জায়গায় রুম্মনের সাথে কাজ করেছি। আমি দেখেছি যে কোনো একটা কাজ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা দল তাকে দিলে পরে সেটাকে বাস্তবায়ন করার জন্য তার যে প্রয়াস, তার যে নিরন্তর প্রয়াস, এটা সত্যি আমাকে সবসময় মুগ্ধ করেছে। এবং আজকের এই অনুষ্ঠানটির নিয়েও সে বহুবার আমাকে অবহিত করেছে, আসার জন্য বলেছে। এই জন্য আমি তাকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার বাম পাশে যিনি বসে আছেন, তার কথা আমি প্রথমে চিনতে পারিনি, কিন্তু তিনি একজন মহিরুহ আমাদের উত্তরাঞ্চলের। আমরা যখন ছাত্র রাজনীতি করি রাজশাহী ইউনিভার্সিটিতে, যখন রাষ্ট্র নির্বাচন করছি বা এরশাদ বিরোধী আন্দোলনে, আমাদের অবলম্বন আজকের এই হাসিনার আমলের মতোই অবলম্বন ছিল মিডিয়া। তো একটা কথা ছিল উত্তরাঞ্চলে, তখন খুব বহুল প্রচারিত ছিল দৈনিক ইত্তেফাক বহুল প্রচারিত ছিল। তারপরে পরে ইনকিলাব আসলো। তো আমরা এই মোজাম্মেল ভাইয়ের যে দৈনিক করতোয়া বগুড়া থেকে প্রকাশিত হতো, আমরা বলতাম এটা উত্তরাঞ্চলের ইত্তেফাক। এই কথাটা আমরা সবসময় বলে এসেছি। তিনি বগুড়ার মতো একটা ছোট্ট ডিস্ট্রিক্ট টাউন থেকে গোটা একটা অঞ্চল ব্যাপী, একটা উত্তর অঞ্চল ব্যাপী তার পত্রিকাকে যে ছড়িয়েছেন, তার মেধা দিয়ে, তার পরিশ্রম দিয়ে, তার দক্ষতা দিয়ে, এটা সত্যি একটা অনুকরণীয় দৃষ্টান্ত বলে আমি মনে করি, বিশেষ করে যারা মিডিয়াতে যারা কাজ করছে। যাই হোক, আমি তাকেও ধন্যবাদ জানাই। আমাদের এখানে কামাল ভাই এসছেন ইংল্যান্ড থেকে, উনি দলেরই মানুষ এবং দলের সাথেই যুক্ত, আমি যতটুকু শুনেছি তার সম্পর্কে। এবং আরো অনেকে এখানে রয়েছেন, সবাইকে আন্তরিক প্রীতি জানাচ্ছি। এটা আমি মনে করি এমন একজন ব্যক্তি নিয়ে, তার জীবন এবং কর্ম নিয়ে এই আলোকচিত্র প্রদর্শনী, এটা আসলেই সংক্ষিপ্ত এর পরিসর হবে না। এটি একটা বিরাট ক্যানভাস। এটি একটা বিরাট ক্যানভাসের মধ্যে একবারে খুব নিপুণ শিল্পীদের দিয়ে তৈরি করা যে ক্যানভাসের মধ্যে যে ছবিটি ফুটে উঠবে, সেই ছবিটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার কর্ম এবং জীবন এত অ্যাডভেঞ্চারাস, এত বৈপ্লবিক। আমরা চে গুয়েভারার জীবন পড়ে আমরা মুগ্ধ হই, আমরা ফিডেল ক্যাস্ট্রোর জীবন পড়ে আমরা মুগ্ধ হই, আমরা আব্রাহাম লিঙ্কনের জীবন পড়ে মুগ্ধ হই। এদেশের মানুষ বেগম জিয়ার জীবন কাহিনী পড়া এবং চর্চা করলে তারাও মুগ্ধ হবে। একজন গৃহিণী অল্প বয়সে বিধবা হয়েছেন, হওয়ার পর রাজনীতির যার পদার্পণ, রাজনীতিতে নাম লিখিয়েছেন তার স্বামী পৃথিবী থেকে চলে যাওয়ার পর। জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে তাকে যখন হত্যা করা হলো, তারপর এই জাতীয়তাবাদের পতাকা, এই জাতীয়তাবাদের দর্শন, এই জাতীয়তাবাদের আদর্শ সবকিছুকে ধারণ করে গোটা জাতির কাছে একটা অনন্য বাতিঘর হিসাবে, একটা আলোক দিশারি হিসাবে দীর্ঘ প্রায় 44 বছর এই জাতিকে তিনি স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্নকে তিনি বাস্তবায়ন করেছেন। বেগম জিয়া ছিলেন বলেই এই দেশকে কেউ কিনতে পারেনি, এই দেশকে কেউ দখল করতে পারেনি। বেগম জিয়া ছিলেন বলেই আমাদের স্বাধীনতা অক্ষত থেকেছে, আমাদের সার্বভৌমত্ব মজবুত থেকেছে। বেগম জিয়া ছিলেন বলেই
নিজেকে গর্ব করার মতো অনেক কিছুই আমাদের মধ্যে অর্জিত হয়েছে তার দলের একজন কর্মী হিসেবে। বেগম জিয়া ছিলেন বলেই আমাদের নদী, আমাদের মাঠ, আমাদের বৃক্ষ, আমাদের মাছ, আমাদের পাখি সংরক্ষিত থেকেছে। তার জীবন এবং তার কর্ম নিয়ে এই যে বগুড়া মিডিয়া এবং কালচারাল সোসাইটি যে আয়োজন করেছে, এটা এমনিতে মনে হবে যে ছোট পরিসর, কিন্তু এর তাৎপর্য, এর গুরুত্ব এবং এর যে এটা যে প্রেরণা তৈরি করবে গোটা গোটা জাতিকে, এটা উদ্বুদ্ধ করবে তার কাজ। আপনি দেখুন, আপনার একটি ঘটনা বলি, এই যে ঝাড়খণ্ডে যে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে, যেটা বাংলাদেশকে দেওয়া হয়েছে, এটা ইন্ডিয়ার প্ল্যানিং কমিশন এটা বাতিল করেছিল। যখন এটা এখান থেকে কয়লা পুড়িয়ে ভারতে বিভিন্ন জায়গায় যেখানে ঘাটতি আছে সেখানে বিদ্যুৎ দেওয়া, কিন্তু ইন্ডিয়ার প্ল্যানিং কমিশন, তাদের পরিকল্পনা কমিশন এটা বাতিল করেছিল যে এটা পরিবেশের বিরুদ্ধে যাবে, এটা পরিবেশ বান্ধব হবে না বলে। তাদের ব্যুরোক্র্যাট, তাদের টেকনোক্র্যাট, তাদের বিশেষজ্ঞরা এটা বাতিল করেছেন। কিন্তু নতজানু সরকার থাকলে একটি দেশে, তারা অবলীলায় যাদের নিজ দেশে এটা বাতিল হয়েছে সেই দেশেরই শুধুমাত্র তাদের ব্যবসার স্বার্থে এবং সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যবসায়ীকে এই ব্যবসা দেওয়ার জন্য বাংলাদেশে এটি নিয়ে আসা হলো। একইভাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও কিন্তু ভারতেও এটা চেষ্টা করা হয়েছিল, সেখানকার মানুষ প্রতিবাদ করেছে, বিশেষজ্ঞরা প্রতিবাদ করেছে, সবাই প্রতিবাদ করেছে যে না, এটা যদি এই সুন্দরবনের কাছাকাছি যদি করা হয় তাহলে আমাদের বনজ সম্পদ, আমাদের বনজ প্রাণী এগুলো ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে। তারা করেনি, কিন্তু বাংলাদেশের তৎকালীন নতজানু সরকার সেটি করেছে। কিন্তু বেগম জিয়া 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে দিয়ে তো এটা করানো সম্ভব হয়নি। তাকে দিয়ে করানো সম্ভব হয়নি বলেই তাকে দীর্ঘ সময় ধরে নির্যাতন ভোগ করতে হয়েছে, কারাগারে থাকতে হয়েছে, তার অসুস্থতায় কোনো উন্নত চিকিৎসা দেওয়া হয়নি। তাকে অসুস্থ হয়েছেন সেটাও পরিকল্পিত চক্রান্তের অংশ ছিল, তাকে অসুস্থ করা, এমন অসুস্থ করা যাতে ধীরে ধীরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাই করা হয়েছে। উনি যদি বাংলাদেশের গ্যাস, আমাদের এখনো প্রচুর গ্যাস আছে, আমাদের এখনো কয়লা আছে, এটা অনেকে নিতে চায় নানাভাবে, জোর করে, দখল করে। অনেক আঞ্চলিক প্রভু আছেন, বৈশ্বিক প্রভু আছেন, অনেকে করেছেন, কিন্তু একজন জাতীয়তাবাদী নেত্রী থাকলে যে এগুলো নেওয়া যায় না। নিজ দেশের মানুষের সম্পদ অন্যজন যে লুট করতে পারে না, তার প্রমাণ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে বাংলাদেশ বিরোধী, এখানকার মানে পরিবেশ বিরোধী, মানুষের জীবন বিরোধী যে কাজগুলো, যে চুক্তিগুলো করেছিলেন শেখ হাসিনা, সেইটা বেগম জিয়াকে দিয়ে পারা যায় না। এটাই হচ্ছে তার দেশপ্রেম, এটাই হচ্ছে তার দেশকে ভালোবাসার এক বিরাট অবদান, যেটা কোনোদিন এ দেশবাসী ভুলবে না। তাই তার মৃত্যুর সাথে সাথে কেন যেন মনে হলো যে আমরা অভিভাবকহীন হয়ে গেলাম। মাহারা সন্তান যেমন এক ধরনের হতাশায় ভুগে, মাহারা সন্তান যেমন নিরুপায় মনে করে, ঠিক আমরাও এখনো কিন্তু সেটা বোধ করছি। আমাদের কাছে এখনো খা লাগে। বেগম জিয়া নেই আমাদের কাছে, কমপক্ষে একবার সন্ধ্যার পরে গুলশান কার্যালয়ে আসলে তো দেখা পাবো।